আর ওখানেই শরীর ত্যাগ করবেন। কিন্তু উনি যখন আলমোড়ায় গেলেন, গুফাতে বসলেন, জপ ধ্যান করতে প্রারম্ভ করলেন, তখন আমরা কিন্তু জানি যে ঠাকুরের ইচ্ছা ছিল না যে নরেন সবসময় সমাধিতে বন্ধ হয়ে থাকবেন। সেই কাশীপুরের ঘটনা, যখন স্বামীজি সমাধি প্রাপ্ত হয়েছেন তখন ঠাকুর বললেন না কি আমি তালা দিয়ে চাবি এখন আমার কাছে রেখে দিয়েছি। তার মানে যতবার স্বামীজি সমাধিতে, নির্বিকল্প সমাধিতে যাওয়ার চেষ্টা করেছেন পরের জীবনে, ততবার কিছু না কিছু বিঘ্ন উপস্থিত হয়েছে। তো এইবারে যখন স্বামীজি আলমোড়ায় ছিলেন, নির্বিকল্প সমাধিতে যাবার চেষ্টা করছেন, তখনই একটা নিদারুণ সংবাদ এলো যে ওনার বোন আত্মহত্যা করেছে। আর তখন স্বামীজি বুঝতে পারলেন, স্বামীজির মনে এলো যে আরে আমার নিজের বোনের যদি এই অবস্থা, তাহলে দেখুন এই কোটি কোটি বোনেরা আমার এই ভারত দেশে রয়েছে, ওদের কি যে অবস্থা হবে। বলে স্বামীজি হিমালয় থেকে নিচে নামিয়ে এলেন আর পুরো ভারতের ভ্রমণ করলেন। ভারত ঘুরে উনি দেখলেন, দুটো কথা বুঝলেন। সর্বপ্রথম তো ভারতে আধ্যাত্মিকতা যে রকম জড় মানে জমজমাট ভাবে আছে সেই রকম আর কোনো দেশে নাই, সেই একটা কথা বুঝলেন। আর একটা কথা বুঝলেন যে ভারতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তমস। এই তমস তার মানে কি, যে আধ্যাত্মিক সাধনাকে যেন ভিতর থেকে ও খেয়ে ফেলছে। ভারতে মেয়েদের যেটা অবস্থা, বোনেদের স্ত্রীদের যা অবস্থা, সেটা কিন্তু খুবই যেন ওদের উপর অত্যাচার করা হয়, অনেকগুলো রিপ্রেশনে ওনাকে থাকতে হয়, নিজের আধ্যাত্মিকটা যেন এক্সপ্রেস করতে পারছে না, সামাজিক বন্ধনগুলো মেয়েদের উপর এত কিছু আছে, মানে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়, যদি বিধবা হয় তাহলে জীবন থেকে সবকিছু উনি ভালো জিনিস কিছু করতে পারে না, সব সময় বন্ধনে থাকতে হয়। আর তারপর যদি বিয়েও হয়ে গেছে, হাজব্যান্ডও আছে, তবুও কত রেস্ট্রিকশনে থাকতে হয়। তো মেয়েদের অবস্থা দেখে স্বামীজি ভারতেই বুঝে নিয়েছিলেন, যদি মেয়েদের উত্থান না হবে তত পর্যন্ত ভারতেরও উত্থান হবে না। মায়েদের উত্থান সর্বপ্রথম চাই, মায়ের যদি উত্থান হবে তবেই তো ছেলের উত্থান হবে, তবেই তো মা ছেলেকে আধ্যাত্মিকতা দিতে পারবে। না হলে কোনো টিচার কিংবা গুরু তো পরের কথা। যখন ছেলে বড় হয়, সেই গর্ভাধান থেকেই, গর্ভ থেকেই ছেলে যখন একেবারে বাচ্চা ছেলে, তখন থেকেই ওকে আধ্যাত্মিকতা দেওয়া, সেটা তো মায়েরই কাজ। মায়ের ভিতর যদি আধ্যাত্মিকতা না থাকে, ছেলেকে কি করে ও দেবে। তো এই পুরো কথাটা স্বামীজির মাথায় ওই ঘুরতে ছিল। যখন স্বামীজি আমেরিকায় গেলেন আর আমেরিকান মেয়েদের যা ফ্রিডম দেখলেন, উনি একেবারে অবাক হয়ে গেলেন। একটা লেটারে লিখেছেন, আমেরিকা ইজ দ্য নেশন অফ উইমেন এন্ড মাসিস। তার মানে কি, স্বামীজি দুটো দুরাবস্থা ভারতে দেখেছিলেন, মেয়েদের দুরাবস্থাও দেখেছিলেন, তারপর জনসাধারণের, এই নিম্ন জাতি যাকে বলা হয়, যারা গরিব, দরিদ্র, চান্ডাল, এদেরই দুরাবস্থা দেখেছিলেন। আর আমেরিকায় গিয়ে স্বামীজি বলছেন যে মেয়েরা, মায়েরা আর এই যারা গরিব দরিদ্র, ওদের যেন স্বর্গ আছে আমেরিকা। আমেরিকা ইজ আ হেভেন ফর উইমেন এন্ড মাসিস। মায়েদের পক্ষেও, মায়েদের জন্যেও আর জনসাধারণের জন্য এটা যেন একটা স্বর্গ। এখানকার গভর্নমেন্টের যেমন পলিসি, এখানকার সোশ্যাল সিস্টেম যেরকম, যেন একটা সোশ্যাল সিকিউরিটি আছে, সোশ্যাল সেফটি নেট আছে, মেয়েদের যেটা একটা ফ্রিডম আছে, সেটা এত ভালো যে আমেরিকা দেশ যে এত মানে পরে এত গ্রেট হবে, তার ভিতরে কিন্তু এই দুটো পরিমাণ কাজ করছে, এই দুটো ফ্যাক্টর, তার ভেতরে কাজ করছে, এই জনসাধারণের কল্যাণ আর মায়েদের কল্যাণ। তো এই মেয়েদের সম্বন্ধে এখন আমেরিকার মেয়ের কেমন, আর তার কম্পেয়ারে স্বামীজি যেটা ভারতে নিরীক্ষণ করেছেন সেই কেমন, সেটা স্বামীজি এখানে বলছেন। আমি এদের এই আশ্চর্য মেয়ে দেখি, একই মা জগদম্বার কৃপা, একই মেয়েরে বাবা। মদ্যগুলোকে কোণে ঠেলে দেওয়ার জোগাড় করেছে, মদ্যগুলো হাবুডুবু খেয়ে যাচ্ছে, মা তোরই কৃপা। গোলাপ মা যা করেছে তাতে আমি বড়ই খুশি, গোলাপ মা বা গৌর মা তাদের মন্ত্র দিয়ে দিক না কেন। দেখুন, যে আমেরিকার মেয়ে যেন মদ্যগুলোকে সরিয়ে দিয়ে নিজেরই, মানে স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন, একটা মানে ইন্টারেস্টিং কথা উনি বলছেন। স্বামীজি বলছে আমি একা বাইরে যাই না, সব সময় কোনো একটা মেয়ে ডিভোটিকে সঙ্গে নিয়ে যাই।
কেন? যে উনি একা গেলে, উনি তো কালো, তো মানে বর্ণটা তো শ্যাম বর্ণ, আর আমেরিকায় যে নিগ্রো যাকে বলে, কালো লোক, ওরা তো গুলাম ছিলেন এই কয়েক বছর আগে। তো কালো লোককে দেখেই ওই যে গোরারা ঘৃণা করে, আর হয়তো পাথর টাথরও ছুঁড়ে ফেলবে, কিছু ঠিক নেই ওদের। তো স্বামীজি বলছে আমি সব সময় একজন মেয়ে ডিভোটিকে সঙ্গে নিয়ে যাই, আর মেয়েকে দেখে কিন্তু কারোর সাহস হয় না যে পাথর ছোড়া, না ঢিল মারা, নাকি স্বামীজির অপমান করা। মানে যারা অসামাজিক তত্ত্ব, যাদের এইরকম ক্রিমিনাল টেন্ডেন্সি আছে, ওনারাও মেয়ে দেখে কিন্তু সমীহ করে চলে। তো সেই মেয়েরা সোশ্যাল, যেটা কিছু সোশ্যাল ফাংশন থাকে, হাই সোসাইটি বলে, সবকিছু মেয়েরাই যেন কিন্তু হ্যান্ডেল করে। পুরুষের কোনো কাজ নেই, পুরুষের কাজ হচ্ছে টাকা অর্জন করা, আর কালচার যাকে বলে, সংস্কৃতি যাকে বলে, ভদ্র সমাজ, হাই সোসাইটি, এই সব হ্যান্ডেল করে মেয়েরা। তো স্বামীজি বলছে দেখুন, এদের এত সমাজে এত রেসপেক্ট আছে, এত ওদের প্রগতি আছে, উন্নতি আছে। তো আমাদের ভারতেও এই যে গোলাপ মা আছে, যোগেন মা আছে, মেয়েদের মন্ত্র দিয়ে ওদের পক্ষে একটা ভালো স্কুল তৈয়ার করে, এরকম কিছু করছেন না কেন? আর তারপরে স্বামীজি বলেওছেন যে আমি চাই যে এই ছেলেদের মঠের আগে মেয়েদের মঠ তৈয়ার হোক। এটা স্বামীজি চেয়েছিলেন, কার্যত ওটা হতে পারেনি, যেটা প্র্যাকটিক্যাল কনসিডারেশনস সেই সময়ের সমাজের। কিন্তু স্বামীজি বারবার পত্রতে লিখেছেন যে প্রথম মেয়েদের মঠ, তারপর ছেলেদের মঠ। তো সেই জন্য স্বামীজি লিখছেন, মেয়ে পুরুষের ভেদটার জড় মেরে তবে ছাড়বো। আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি? দূর করো মেয়ে আর মদ্য, সব আত্মা। শরীরাভিমান ছেড়ে দাঁড়া, বলো অস্তি অস্তি, নাস্তি নাস্তি করে দেশটা গেল। সোহম সোহম শিবোহম, কি উৎপাত! প্রত্যেক আত্মাতে অনন্ত শক্তি আছে। ওরে হতভাগা গুলো, নেই নেই বলে কি কুকুর বেডল হয়ে যাবে নাকি? দেখুন স্বামীজি কত ভালো কথা বলছেন, যে মেয়েদের অবনতি হলো, এই যে গরিব, চন্ডাল, দরিদ্র, ওদের যেটা অবনতি হলো, সেটা কেন? যে এটা ওদের পক্ষে একটা ঘৃণার ভাব কারুর ভিতরে ছিল। সেই ঘৃণার ভাব, ওদের উপর একটা মানে শাসন করা, অধিকার করার একটা ভাব, এই সব থেকে এটা হয়েছে। কিন্তু আমরা যখন ভাবি যে ওদের ভিতরও সেই আত্মন আছে যেটা আমার ভেতর আছে, যদি সবাইয়ের ভিতর সেই আত্মন আছে, সেই ব্রহ্মন আছে,